শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনারা ড্রাফটিং পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন, আমি বুঝতে পারছি। আর ড্রাফটিং নিয়ে একটু উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় হচ্ছে, কারণ হচ্ছে ব্যাপারগুলি সম্পূর্ণ ধরনের টেকনিক্যাল বিষয়গুলির মতো, অর্থাৎ একটা নির্দিষ্ট ফরম্যাটের মতোই চলতে হয়। এটা গদ-বাঁধা খুব ইচ্ছা মতো লেখার সুযোগ নেই। সেই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। ড্রাফটিংয়ের মেন কাঠামোটা একটা ফৌজদারি কার্যবিধিতে মূলত কী ধরনের দরখাস্ত চলে আসে? জামিনের দরখাস্ত, অব্যাহতি দরখাস্ত, এগুলি মূলত দরখাস্ত বিগত বছরগুলোতে এসছে, ইম্পর্টেন্ট হিসাবে এই বছর রয়েছে। আচ্ছা, অব্যাহতি দরখাস্ত কীভাবে আসলো? গত বছর, আগের বছর 2020-এ ফৌজদারি কার্যবিধি 241 ধারা অনুযায়ী 241 ক ধারা অনুযায়ী তুমি একটা দরখাস্ত মুসাবিদা করো। আপনাকে কিন্তু বলে দিল না এটা কি জামিনের দরখাস্ত না অব্যাহতির দরখাস্ত, তাহলে আপনাকে ধারাটা বুঝে চিনে নিতে হচ্ছে এটা জামিনের দরখাস্ত না অব্যাহতির দরখাস্ত। তার মানে আপনাকে জানতে হচ্ছে 241 ক ধারাতে কী আছে, এটা একটা বিষয়। আমরা যদি সার্বিক বিষয়গুলোর দিকে ভাবি, তাহলে আমাদের কিন্তু দরখাস্তগুলির মধ্যে যদি এরকম ধারা দিয়ে দেয় যে এই আলোকে লিখো, তাহলে ব্যাপারটা বোঝাটা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু নর্মালি তো আর এত হার্ড দেবে না, পরীক্ষাতে আনসার করার মতো সিচুয়েশন আপনাদের জন্য অবশ্যই রাখবে, এটা আমরা আমাদের অভিজ্ঞতা আলোকে বলতে পারি। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে জামিনের প্যাটার্নটা আবার কয়েক রকমের দেখতে পাওয়া যায়। জামিনের প্যাটার্নটা কয়েক ধরনের দেখতে পাওয়া যায়। জামিন কয়েক কারণে, কয়েকভাবে আপনাকে জামিনের বিষয়টাকে নিয়ে আপনার একটা মাথায় রাখতে হয়। কীরকম? জামিন যদি নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাটার হয়, এই জায়গায় আমি আর একটু ইতিহাস থেকে আলোচনা করি। আপনার ফৌজদারি কার্যবিধিতে এটা আপনাদের আলোচনা করেছি। সেটা হচ্ছে মামলা থানায় হয় অথবা কোর্টে হয়। বেশ কিছু মামলা থানাতে হয়, বেশ কিছু মামলা কোর্টে হয়, কিছু কিছু মামলা থানা এবং কোর্টে দুই জায়গাতেই হয়। আচ্ছা, মামলা থানাতেই হলো, মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে চলে আসছে। ম্যাজিস্ট্রেট কোর্টে আসার পর আপনার আসামিকে ধরে নাই, মামলা হয়েছে, আপনার আসামি জানতে পেরেছে, তাহলে আপনি জামিনের প্রার্থনাটা চাইবেন হচ্ছে আত্মসমর্পণমূলক আসামির জন্য জামিনের প্রার্থনা। হ্যাঁ, তাহলে ওই আসামিটার বৈশিষ্ট্যটা কি? ওই আসামি অদ্যবিধি জেলে যায়নি, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আপনার বক্তব্যটা হচ্ছে ওই রকম যে আসামি আগে মামলাগুলির মধ্যে জামিনের দরখাস্ত আত্মসমর্পণমূলক আসামি জামিনের মধ্যে কী করতে হবে? প্রথমে একটা আদালতের নাম হবে। ফার্স্ট লেসন হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আদালতের নাম লিখতে হয়। 2 নম্বর পয়েন্টে মামলার নাম লিখতে হয়, কোন থানা মামলা নং বা এটা ম্যাজিস্ট্রেট কোর্টে দাখিল করা হয়েছে এমন মামলা কিনা, মানে সিআর মামলা নম্বর কিনা, একটা মামলার নাম্বার দিবেন গদ-বাঁধা, এরপর ধারা দিবেন গদ-বাঁধা, ব্ল্যাঙ্কও রাখতে পারেন কেউ কেউ। তারপর কে বাদী বনাম কে আসামি এটা লিখবেন, তারপর বিষয় লিখবেন, ডট আসামির পক্ষে জামিনের প্রার্থনা, আরও ডিটেল লিখতে পারেন। ফৌজদারি কার্যবিধির 497 ধারার অধীনে আসামি কয়ের পক্ষে জামিনের প্রার্থনা, দরখাস্তকারী আসামির পক্ষে নিবেদন এই যে আসামি ভালো, যা পয়েন্টগুলি আপনার বিভিন্ন গাইডে পাবেন, ওই পয়েন্টগুলি দিয়ে চালিয়ে দিবেন। এর মধ্যে একটা লাইন একটু লেখাটাই ভালো, সেটা হচ্ছে দরখাস্তকারী আসামি মামলা সম্পর্কে জানতো না, জানতে পারিয়েই সে আদালত আত্মসমর্পণ করিয়াছে। এদিকে গেলে আত্মসমর্পণের দরখাস্তটা হলো। আচ্ছা, ঠিক একই বিষয় নিয়ে তো যে জেলে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার জন্য তো জামিন চাইতে গেলে তার এই লাইন লেখার সুযোগ নাই। যিনি ঘটনা সম্পর্কে জানতেন না, ঘটনা সম্পর্কে জানতেন না, পুলিশে তো ধরে ফেলেছে, স্বেচ্ছা আত্মসমর্পণ করিয়াছে, এই শব্দ বলার তো আর সুযোগ থাকছে না। তখন ওই জায়গাটার মধ্যে, হেডিংটার মধ্যে আদালতের নাম কিন্তু ওগুলি ঠিক আছে, আদালতের নাম, মামলা নাম্বার, ধারা, কে বনাম কে, বিষয় এসে লিখবেন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 497 ধারার অধীনে ডট 497কে আমি ডট বলছি, মানে এখানে ধারাটা বসিয়ে দিবেন। এদিনে আসামি কয়ের পক্ষে জামিনের প্রার্থনা। এই ক্ষেত্রে যদি আসামি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে কি কতদিন যাবৎ জেল হাজতে আছে এই বিষয়টি। আর যদি না বলে যে কোনো একটা ফর্মেটে চালিয়ে দিবেন। ওখানে এরকম বলে না, কিন্তু ধরেন যে এইরকম বলে দিল হাজতি আসামি মানে যে আসামি গ্রেপ্তার হয়েছে। আর যদি না বলে তাহলে যে কোনো একটা ফর্মেট আত্মসমর্পণমূলক জামিনের প্রার্থনা লিখে দিতে পারবেন। হাজতি আসামি অর্থাৎ যিনি ইতিমধ্যে জেল হাজতে কাটাচ্ছেন তার জন্য জামিন চাওয়ার জন্য বিষয়টার জন্য আপনারা লিখতে পারবেন। আচ্ছা, এবার আসি অব্যাহতির বিষয়টা। অব্যাহতি ইংলিশ হচ্ছে ডিসচার্জ, যেটা 241 কতে আছে। এটার মধ্যে কি করতে হচ্ছে? এটার মধ্যে করতে হচ্ছে
আদালতের নাম, সূত্র মানে মামলা নাম্বার, ধারা কি বনাম কি এগুলো ঠিকই আছে। বিষয় লিখতে হবে ওই ফৌজদারি কার্যবিধির 241 ক ধারা অধীনে ওই ডট ডট বলেছিলাম, লিখে ফেলবেন খাতায়। আসামি কয়ের জন্য ডট ডট প্রার্থনা, ওই জায়গায় লিখবেন এবার অব্যাহতি প্রার্থনা। অব্যাহতি মানে কি? স্যার মামলা সাক্ষী প্রমাণ করার দরকার নাই, এখান থেকে আমাকে ছেড়ে দেন, এখান থেকে আমাকে ছেড়ে দেন। এই যে প্রার্থনা, এটা হচ্ছে অব্যাহতি প্রার্থনা। আসামির পক্ষে নিবেদন হয়েছে আসামি ভালো মানুষ, এই সেই ইত্যাদি ইত্যাদি কতগুলি কমন জিনিস বলে তার বিরুদ্ধে পুলিশ রিপোর্টে এইরকম বিষয় ছাড়া তেমন কিছুই নাই, ইত্যাদি ইত্যাদি কমন কথাগুলি যে গাইডে আছে। মানে কোথাও কোথাও যে অব্যাহতি প্রার্থনা লং লেখা আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে গত বছর আগের বছর প্রশ্ন দেখলে একাধিক ড্রাফট আসলে একাধিক ড্রাফট আসলে কী করবেন? পুরো বর্ণনাটাকে 2-3 পয়েন্টে শেষ করে দিবেন। কোন বর্ণনাটা? ভিতরের বর্ণনাটা, হেডিং ঠিকই দিবেন, কিন্তু আদালতের নাম টাম এগুলি বিষয় পর্যন্ত ঠিকই লিখবেন। এবার আসামির পক্ষে জামিনের প্রার্থনা যেখানে 6টা পয়েন্ট লিখতেন 3টা পয়েন্ট লিখে ক্লোজ করেন। অব্যাহতি প্রার্থনা 5টা পয়েন্ট আছে, এখানে এই 5টা পয়েন্টের মেন কথা 2টা পয়েন্টে বানিয়ে শেষ করেন, কমপ্লিট ফুলফিল করেন। তাহলে আপনাদের জন্য যে একাধিক করে করে আসছে, আপনাদের কাছে যে বেশি লেখানোর জন্য যে প্রেশার সৃষ্টি করছে, এই জায়গাগুলো থেকে আপনারা বেরোতে পারবেন। এবার স্যার এই যে তো বুঝি না স্যার, ওই যে মামলা নং, আবার এই দায়রা মামলা নং, আবার বলে ফৌজদারি আপিল নং, স্যার এইটাই তো বুঝি না। গুড কোশ্চেন, যে এরকম বুঝি না বিষয়গুলি আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি করে। যখন একটা মামলা দায়রা আদালতে যায় বা আপিল হয়, তখন তো একটা নতুন ঘটনা ঘটে, যে একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে চলে গেল। মানে মামলা তো ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে, পুলিশ রিপোর্ট আসার পর এই মামলাটা ছোট ধারার মামলা হলে ম্যাজিস্ট্রেট কোর্টে রয়ে যায়, এই কারণে ওর আলাদা কোনো নাম্বার পড়ে না। কিন্তু বড় মামলা হলে এটা দায়রা আদালতে চলে যায়। দায়রা আদালত মানে কি? জজ সাহেবদের কাছে মামলাটা চলে যায়, যেহেতু ওনারা বিচার করতে পারেন বড় বড় মামলাগুলিতে। মানে বড় বড় ধারার মামলাগুলি, শাস্তিযোগ্য মামলা, বড় বড় মামলা মানে হচ্ছে বড় বড় ক্রাইম না, সেটা না, মানে বড় বড় যে শাস্তিযোগ্য ধারাগুলি ওগুলি মামলা। তো ওখানে কি হয়, তখন এটা ওই আদালতের একটা নাম্বার পড়ে, নতুন করে তাদের খাতে এন্ট্রি একটা নাম্বার পড়ে, তখন এটা বলে দায়রা মামলা নং নাম্বার পড়ে। অবশ্য যেই মামলাটা প্রথম থানায় ছিল ওই নাম্বারটা নিচের দিকে থাকে, আর ওই দায়রা কোর্টে চলে গেলে নাম্বারটা তখন ওই হিসাবে নাম্বার পড়ে যায়, এরকম। আর যদি এটা আপিল করে ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশের বিরুদ্ধে, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায়। আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশের বিরুদ্ধে কিন্তু দায়রা আদালতে আপিল করা যায়। যেহেতু আপনাদের বই গাইডগুলির মধ্যে ওই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ওনাদের কাছে আপিল করা হয়েছে, যেহেতু করা যায়, করা তো যেতেই পারে। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় হচ্ছে যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। ওই জায়গাটার মধ্যে ফৌজদারি আপিল নং পড়বে, যেহেতু নতুন একটা নাম্বার পড়বে। আপনার আসামি তো সাজা দিয়ে ফেলেছে 2 বছর 4 বছর, হ্যাঁ এরকম সাজা দিয়ে ফেলেছে, তাতে আপনি আপিল করবেন। 4 বছর হলে দেখা গেল যে কোথায় যাবে, এটা দায়রা জজের কাছে আপিল করতে হবে। আর যদি 3-এর নিচে হয়, মানে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তো 3 বছর পর্যন্ত সর্বোচ্চ বিচার করতে পারেন। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত জেল দিতে পারেন, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 3 বছর পর্যন্ত জেল দিতে পারেন। এদের মধ্যে তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল করবেন, হ্যাঁ আইনের বিধান তো তাই। আচ্ছা, এরপর সহজ যে বিষয়টা মাথায় রাখার দরকার, যে এই কারণে এটা একটা নাম্বার পড়ে যায়, এই নাম হয়ে যায়, তখন উপরে ফৌজদারি আপিল থাকে, নিচে আপনার সংশ্লিষ্ট থানা মামলা না দিলেও চলে, দিলেও সমস্যা নেই। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের ফরম্যাটটার মধ্যেই দেখতে পাচ্ছেন কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কিছু টেকনিক্যাল জ্ঞানের দরকার হয়, বাকিগুলি তুলনামূলক সহজ। এরপর হচ্ছে যে বিষয়টা কাজ করে, যে জামিনের ক্ষেত্রে তো এরকম কথা হলো, আপিলের ক্ষেত্রে কী লিখবো স্যার? ওই যে 20 সালে আসছে স্যার আপিলের মেমোরেন্ডাম মানে আপনাদের গাইডগুলির মধ্যে দেখবেন যে আপিলের ইগুলি আছে, ওগুলির মধ্যে কিন্তু একই রকম আদালতের নাম, এটা ফৌজদারি আপিল নাম্বার পড়বে, ধারা দেওয়াটা ভালো, কে বনাম কের মধ্যে এটা কীরকম, মানে যিনি আপিল করবেন কে, মানে অপরাধী তো অপরাধী মানে কি, যাকে সাজাপ্রাপ্ত, অপরাধের সাজাপ্রাপ্ত উনি তো আপিলটা করবেন। এখন উনি যে আপিলটা করবেন, উনি হয়ে যাবেন আপিলকারী, আর রাষ্ট্র হয়ে যাবে প্রতিপক্ষ, বা ইংলিশে এটাকে বলে রেসপন্ডেন্ট, অ্যাপিলেন্ট রেসপন্ডেন্ট। এরপর বিষয়গুলির মধ্যে সহজ করে লিখে দিবেন যে এই ফৌজদারি কার্যবিধির ধারাও যদি ভুলে যান, যে ফৌজদারি ওই আসামির পক্ষে আপিলের দরখাস্ত, একটুক লিখে চলে যাবেন, কিচ্ছু মনে রাখার দরকার নাই, আসামি দরখাস্ত সহজ করে দিচ্ছি আর কি।
এরপর হচ্ছে দেখবেন হচ্ছে যে একটা মামলা হয়েছে, এই মামলায় তদন্ত শেষ হয়েছে এবং এই মামলায় আপনার আসামিকে 3 বছর জেল দিয়েছে। উপরোক্ত আদেশে আপনি অসন্তুষ্ট হয়েছেন, তাই আপিল করছেন। রায় ঠিকমতো দেয় নাই, নথি ঠিকমতো পর্যালোচনা করে নাই, সাক্ষীদের ঠিকমতো করে নাই, আদালত সঠিকভাবে আইন ব্যাখ্যা করে নাই। কতগুলি আদালতের প্রতি অভিযোগ তুলতে হবে, তো না তুললে তো আপনি আপিল করতে পারবেন না। অভিযোগ না তুলে কি কাউকে বিধা আপিল করা যায়? আপনি বড় কোর্টে কেন গেছেন? ছোট কোর্টের রায় পছন্দ হয় না মানে তো তার কিছু দোষ বলতে হবে তো। দুঃখিত, আপনাদের ক্লাসের ভাগে ভাগে চা খাচ্ছি আর পড়াচ্ছি, এখন সময় স্বল্পতা, আপনাদের জন্য আবার গরমও দরকার। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপিলের বিষয়টার মধ্যে একটা মামলা হবে, তদন্ত শেষ হবে, আপনাকে সাজা দিবে, এই কারণে আপনি অসন্তুষ্ট হয়ে বিভিন্ন গ্রাউন্ডস বলে অতএব প্রার্থনা হলে কমন কথা, জামিন হলে জামিনের প্রার্থনা, আপিল হলে আপিলের অনুমতির প্রার্থনার এই বিষয়গুলিকে বলে শেষ করবেন। এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে কম্পারেটিভলি দরখাস্ত লেভেলগুলোকে ডিল করতে পারবেন। আরও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি তো আছি ইনশাল্লাহ আপনাদের পাশে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এমন হতে পারে আপনাকে সরাসরি জামিনের দরখাস্ত না লিখে বলবে এই ধারার আলোকে জামিনের দরখাস্ত লিখো। সরাসরি জামিনের দরখাস্ত লেখা নেই কিন্তু, হ্যাঁ, ধরেন ম্যাজিস্ট্রেট আদালতে বা দায়রা আদালতে সরাসরি লেখা নেই, যদি কিচ্ছু না লেখে যেই ধারাগুলিই দেখ সব ধারায় ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাওয়া যায়। স্যার মার্ডার মামলাও কি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাওয়া যাবে? অবশ্যই যাবে। ম্যাজিস্ট্রেট জামিন দেয় না সেটা আলাদা কথা, আপনার কাছে তো জামিন দেয় কি না বলে নেই, আপনাকে বলছে যে জামিনে প্রার্থনা করেন, আমি করবো, দিবেন আলাদা কথা। তাহলে যেই ধারাতে যেটা বলুক বা এই ধারার আলোকে অব্যাহতি দরখাস্ত লিখো। আপনি অব্যাহতি নর্মাল কথাবার্তা বলে যাবেন, আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্টে তেমন কোনো উপাদান নাই, এই কথাটা চালিয়ে দিবেন। কারণ কোন ধারায় অব্যাহতি, আপনি তো এখন অব্যাহতি ধারাটা মনে করেন মাথা চুলকাচ্ছেন, আচ্ছা এই ধারায় যেন কী আছে, এর বিরুদ্ধে অব্যাহতির কী লিখব, তাই না? তখন হচ্ছে এটাকে এড়ানোর জন্য এড়ানোর পলিসি মানে পলিসি যেটাকে বলে, মানে পলিসি বলাকে ঠিক হচ্ছে কিনা, পলিসি বলি। এই জায়গার মধ্যে যে বিষয়টা মাথায় রাখতে হয়, যেই ধারায় থাকুক অব্যাহতি চাক আর জামিন চাক, ওই হেডিং টেডিংগুলি দিয়ে জামিনের মধ্যে সমিশ্র করে জামিন চেয়ে ফেলবেন, একটা কথা ক্লিয়ার। ব্যতিক্রমগুলির মধ্যে এখন আর যাচ্ছি না যেহেতু সময় কম। আর অব্যাহতির ক্ষেত্রে অব্যাহতির যে গ্রাউন্ডসগুলি আছে ওগুলি বলবেন, এর মধ্যে একটা কথা বলে আপনি তো জানেন এই ধারাগুলির ভিতরে কী আছে, তাহলে কীভাবে লিখবেন? ওইটা বলে চালিয়ে দেবেন। পুলিশ রিপোর্টে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি, সম্পৃক্ততা পাওয়া যায় না মানে তার বিরুদ্ধে মানে তাকে সংশ্লিষ্ট করার মতন, তাকে জড়িত করার মতন স্পষ্টত প্রমাণ নাই। আপনার বক্তব্য, এখন আদালত বলবে না প্রমাণ আছে, এটা আদালতের কথা, সরকারি উকিলের কথা। আপনিও জামিনের দরখাস্তের মধ্যে বলবেন আপনি তো সব না করবেন, মানে কিচ্ছু না, আমার আসামি কিচ্ছু জানে না, আমার আসামির বিরুদ্ধে অব্যাহতি দরখাস্ত মানে হচ্ছে তো নির্দোষ, এর বিরুদ্ধে এমন কোনো কিছুই পুলিশ রিপোর্টে আসে নাই, আপনি লিখতে বলছে, আপনাকে বলে নাই, কাউন্টার কেউ দিবে না, কাউন্টার দেখ সে গিয়ে বলুক যে না আছে, আপনি বলবেন নাই নাই নাই, এটা নাই ওইটা নাই, তার বিরুদ্ধে এটা নাই ওইটা নাই, তার বিরুদ্ধে সে এইগুলি বলে, এগুলি এই কারণে জামিনের দরখাস্ত আর অব্যাহতি দরখাস্ত কাছাকাছি, ওই নাই বিষয়গুলি চালিয়ে দেওয়া যায়, একই রকম টেকনিক করে চালিয়ে দেওয়া যায়। যে কোনো ধারা দেখলে আগে প্রথমে ম্যাজিস্ট্রেট করে করে দেবেন, যদি স্পেসিফিক না বলা থাকে। 302 মার্ডার মামলা ম্যাজিস্ট্রেট করে জামিন চাওয়া যায়, যদি না বলে দেয় ম্যাজিস্ট্রেট করে জামিন চাইবেন, অন্যদিকে যাবেন না। কাজে অনেকক্ষণ কথা বললাম, আশা করি আপনারা ভালো করবেন। আরও সমস্যা হলে জানাবেন, আমি প্রয়োজন রাত্রে আরেকবার এক ফাঁকে এসে আলোচনা করে দেব। ভালো থাকবেন সবাই।